আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একটা লম্বা ছুটি কাটালাম। আশা করি আপনাদের সবার ঈদটা ভালো কেটেছে। তো এখন ঈদটা শেষ করে আগামীকাল থেকে আমাদের মার্কেট খুলতে চলেছে, অর্থাৎ একটা দীর্ঘ লম্বা ছুটির পর আগামীকালকে থেকে শেয়ার মার্কেটে আমরা লেনদেন দেখতে পাবো। এখন ঈদের পরবর্তীতে মার্কেট কেমন যাবে সেটার একটা যৌক্তিক প্রত্যাশা আমাদের মধ্যে ছিল। তারপর হঠাৎ করে গত একদিন আগে ইরান ভার্সেস ইসরায়েলের একটা নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই যখন দেশে বা বিদেশে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি কিংবা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, শেয়ার মার্কেট বা এই ধরনের ফিনান্সিয়াল মার্কেটগুলো কিন্তু সবচেয়ে বেশি রিয়্যাক্ট দেখায়। তো এই কারণে মূলত রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের একদিনের একটা যে ওয়ার সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, তখনও কিন্তু আমাদের শেয়ার মার্কেটে প্রায় 150 পয়েন্টের মতো একটা পতন আমাদের দেখতে হয়েছিল। তো এই সমস্ত পরিসংখ্যানকে বিশ্লেষণ করলে অনেকের মধ্যে একটা কনফিউশন বা একটা ভয় কাজ করতেছে, বা একটা জানার আগ্রহ তৈরি হয়েছে যে এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে আগামী সপ্তাহে আমাদের শেয়ার বাজার কেমন যেতে পারে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে একটা থরো আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যুদ্ধ সিচুয়েশন ব্যতীত আমাদের লজিক্যাল এক্সপেকটেশন এবং অ্যানালিসিসটা কি ছিল সেটা একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এর উপর যদি এডিশনালি আপনি যুদ্ধ পরিস্থিতিটাকে অ্যাড করেন তাহলে আমাদের দেশে আসলে কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে বা কি ধরনের ইম্প্যাক্ট আসা উচিত সেই জিনিসটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কারণ আমি কোনো আসলে রাজনৈতিক বা যুদ্ধ এক্সপার্ট নই, সো এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হবে তার কোনো গ্যারান্টি নাই। ইভেন যুদ্ধটা আলটিমেটলি কোন দিকে গড়াবে, এখানে কি কোনো নেগোসিয়েশন তৈরি হবে রাশিয়া বা অন্য কারো মধ্যস্থতায়, যুদ্ধটা কি 2-1 দিনের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মতো শেষ হয়ে যাবে, নাকি এই যুদ্ধটা লম্বা সময় ধরে ইউক্রেন রাশিয়ার মতো চলতে থাকবে, এটা কিন্তু আপনি আমি কেউই জানি না। সো এই মুহূর্তে একদিনের ডিউরেশনেই এটা নিয়ে লং টার্ম কমেন্ট করার সুযোগ বা কোনো লজিক্যাল এক্সপেক্ট কিন্তু আমাদের কারোর মধ্যেই নাই। তবুও আমরা চেষ্টা করব শেয়ার মার্কেটের কন্ডিশনটা চার্টের উপর বেস করে পুরো জিনিসটা একটু সামারি করে দেখতে, যে আসলে আমরা কি ধরনের এক্সপেকটেশন রাখতে পারি এবং আমাদের প্রিপারেশন গুলো কি হওয়া উচিত, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি আপনাদেরকে লাস্ট আমার যে ইন্ডেক্স অ্যানালিসিসটা ছিল সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতেছি। 31শে মে, অর্থাৎ ছুটির আগে 31শে মে যখন মার্কেট টানা পড়ছিল, যে মোমেন্টে কোথায় আসলে বটম খুঁজে পাবো, কোথা থেকে ইন্ডেক্স একটা ইউটার্ন দিতে পারে, আমরা এই পয়েন্টটা খুঁজতেছিলাম। এবং সোশ্যাল মিডিয়া, ইউটিউব যেখানেই যাবেন সবার মধ্যে একটা হতাশা, মার্কেট অনেক নিচে চলে আসবে, 4,000, কেউ 3,500, কেউ 3,000-এর নিচে নামাচ্ছি। এনিওয়ে, এটা এক একজনের ব্যক্তিগত মতামত, বাট অ্যাকচুয়ালি আমরা খুঁজতেছিলাম যে কোন পয়েন্টটা থেকে আমরা একটা রিভার্সাল দেখতে পারি। এখন এই জায়গায় দুইটা প্রশ্ন আসতে পারে। যেই পয়েন্ট থেকে আমরা রিভার্সাল আশা করতেছি, এটা কি কারেকশনের চূড়ান্ত বটম কিনা, এবং পরবর্তীতে রিভার্সাল আসলে সেই রিভার্সালটা কতটুকু হইতে পারে, পরবর্তী করণীয় কি, এরকম নানাবিধ প্রশ্ন হইতে পারে। এখন এই যে কারেকশনটা চলতেছিল, এটা বটম কি বটম না সেটা নিয়ে নানা জনের নানা মতামত থাকতে পারে। আমি প্রত্যেকের মতামতকে সম্মান জানাচ্ছি, এবং আমার মতামত আমি আপনার উপর বা কারো অ্যানালিসিসের প্রেক্ষিতে আমারটা সঠিক এইটা বলার চেষ্টা করতেছি না। বাট আমি যেহেতু অ্যানালিসিস করি এবং আমার একটা বড় অডিয়েন্স আছে, আপনারা আমার ভিডিও দেখেন বা প্রশ্ন করেন, সো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার রেসপেক্টে আমি আসলে নিজের মতো করে অ্যানালিসিস করে আমার অ্যানালিসিসের আউটপুটটা আপনাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করেছি। সো আমার ধারণা, আমার অ্যানালিসিস অনুযায়ী এটা কারেকশনের বটম না। আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থেকে থাকেন তাহলে রিভার্সাল পয়েন্টের পরে কি হইতে পারে, কত নিচে গেলে পরবর্তীতে কত পর্যন্ত আসতে পারে বিস্তারিত বলা আছে। বিষয়টা যদি পজিটিভ হইতো তাহলে এটাকে বারবার বারবার খুঁটিয়ে খুঁটিয়ে বলাটা আমি যৌক্তিক মনে করতাম বা আপনাদের সঙ্গে রিপিট করতাম। বাট যেহেতু বিষয়টা কিছুটা নেগেটিভ এক্সপেকটেশন আছে আমাদের, সো আমি কোনোভাবেই চাই না যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে বা কারো মধ্যে বিন্দুমাত্র প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হোক। আমার ভিডিও দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে জাস্ট একটু সচেতন করা, যাতে আপনি আপনার মতো করে ট্রেডিং সিদ্ধান্তগুলো নিতে পারেন। দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছুই না। সো সেই কারণেই ইন্ডেক্স কত দূর পর্যন্ত নামতে পারে ওইটা নিয়ে আজকের ভিডিওতে আমি কোনো ধরনের কমেন্ট করব না। এমনকি ফার্দার পরবর্তী ভিডিওগুলোতেও আপাতত মার্কেট কত দূর পর্যন্ত ফাইনালি নামতে পারে ওইটা নিয়ে আমার কোনো কমেন্ট থাকবে না। বাট আমি এই মুহূর্তে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি মার্কেট উঠলে কত দূর পর্যন্ত উঠতে পারে, এবং যুদ্ধ পরিস্থিতিকে বাদ রাখলে মার্কেটের স্বাভাবিক এক্সপেকটেশনটা কি ছিল। আমরা দেখেছিলাম মার্কেটে এই যে শার্প ফলটা হয়েছে, এই শার্প ফলটা ওয়েব 3 অংশ। যারা অ্যানালিসিস কম বেশি বুঝি বা এলিয়টেভ অ্যানালিসিসের সাথে আমরা কম বেশি সম্পৃক্ত আছি, আমরা সবাই জানি এই ধরনের শার্প ফল বা এই ধরনের শার্প উত্থান শুধুমাত্র ওয়েব 3 ক্ষেত্রেই পসিবল। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ওয়েব 3 আসলে শেষ হয়েছে কিনা।
কারেকশন শেষ হয়েছে কিনা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে তো আমি ক্লিয়ার কাট অ্যান্সার দিয়েছি যে না, এখানে অ্যানালিসিস অনুযায়ী কারেকশন শেষ হয় নাই। সেকেন্ড প্রশ্ন রেইজ হইতে পারে যে ওয়েব 3 টা শেষ হয়েছে কিনা। এখানেও কিছু কনফিউশন আছে যে ওয়েব 3 এখানে শেষ হয়েছে নাকি ওয়েব 3 আরো ফার্দার এক্সটেনশন আমরা দেখতে পারি। এটা নির্ভর করবে পরবর্তী ডাউন ট্রেন্ডটা কি গতিতে চলে, পরবর্তী ডাউন ট্রেন্ডটা কত ওয়েব স্ট্রাকচার ফলো করে তৈরি হয়। ওই জিনিসগুলো দেখার পরে আসলে কনক্রিট আইডিয়া দেওয়া সম্ভব হবে যে ওয়েব 3 শেষ হয়েছে কিনা, নাকি ওয়েব 3 আরো এক্সটেন্ডেড হইতে পারে। তবে আপাতত এই মুহূর্তে তর্কের খাতিরে বা অ্যানালিসিস বোঝার খাতিরে আমরা ধরে নিচ্ছি এবং আমরা এক্সপেক্ট করছি ওয়েব 3 আসলে কমপ্লিট হয়েছে, এবং খালি চোখে যতটুকু দেখা যাচ্ছে ওয়েব 3 কমপ্লিট হওয়ার পসিবিলিটি বেশি। ওয়েব 3 কমপ্লিট হইলে কি হবে? কমপ্লিট হইলে ওয়েব 4 এর জন্য মার্কেট উপরের দিকে উঠবে, এবং স্বাভাবিকভাবে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন লেভেল থেকেই 127% কারেকশন কমপ্লিট করে পরবর্তীতে এখানে ওয়েব 4 এর জন্য মার্কেট উপরের দিকে উঠতে আমরা দেখতে পেয়েছি। এবং সাধারণত উপরের দিকে ওঠার সময় এবিসি ফরম্যাট ওয়েব দিয়ে মার্কেট উপরের দিকে উঠে, এখানে আমরা এক ওয়েব কমপ্লিট হতেও দেখেছি। এখন যদি আমরা যুদ্ধ পরিস্থিতিটা মাথায় না রাখি, আবারও বলতেছি, যুদ্ধ পরিস্থিতিটা মাথায় না রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স একটা শর্ট টার্ম ভিউতে চ্যানেল তৈরি করেছে, এবং এই চ্যানেলটাকে ধরে মার্কেট আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে। আমার অ্যানালিসিস অনুযায়ী আমি ধারণা করতেছি মার্কেটের সম্ভাব্য রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 4825 প্লাস মাইনাস। আবার বলছি, আমার ধারণা অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী মার্কেটের সম্ভাব্য রেজিস্ট্যান্স হচ্ছে 4825 প্লাস মাইনাস। এই যে রেড কালারের একটা জোন দেখতে পাচ্ছেন, এরকম কোন এক জায়গা পর্যন্ত মার্কেট পৌঁছাতে চলেছে। অর্থাৎ আমরা অন্ততপক্ষে 4786 জোন এটা পার করে উপরে উঠবো, এবং এই জোনের ভিতরে স্পেশালি এই লাল কালারের জায়গাটা প্লাস মাইনাস 4825 এর আশেপাশে আমরা টাচ করার সম্ভাবনা দেখতে পাচ্ছি যুদ্ধ পরিস্থিতির আগ পর্যন্ত সাধারণ স্বাভাবিক অ্যানালিসিসের উপর নির্ভর করে। ক্লিয়ার? আশা করি এইখানে আপনাদের আর কোনো কনফিউশন নাই। এরপরে কি হইতে পারে সেটা আপনি কি করবেন দেখেন। এরপরে মার্কেট, আমি চাই না নিচে আসুক, আপনিও চান না নিচে আসুক। বাজারে অনেক সময় ফান্ডামেন্টাল নিউজ ক্রিয়েট হওয়ার কারণে মার্কেটে কিন্তু উত্থান পসিবল। যেমনটা আমরা 2020 সালে দেখেছিলাম, মার্কেট নিচের দিকে তীব্রভাবে পড়তেছিল, কিন্তু কারেকশন কমপ্লিট হওয়ার আগেই মার্কেটে ফ্লোর প্রাইস দেয়া হয়, এবং ফ্লোর প্রাইস দেওয়ার ফলে মার্কেট কিন্তু ওই জায়গা থেকে একটা কৃত্রিম উত্থান পায় পরবর্তীতে। সো মার্কেটে যদি ওই ধরনের কোনো সিদ্ধান্ত আসে, আমি ফ্লোর প্রাইসের কথা বলতেছি না, যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে, পুঁজি বাজার সহায়ক, পুঁজি বাজার বান্ধব যে কোনো সরকারি পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে পারে। যদি ওই ধরনের কোনো সিদ্ধান্ত আসে, তাহলে মার্কেট কারেকশন কমপ্লিট যে কোনো ফেজ থেকে উপরে উঠতে পারে ফান্ডামেন্টাল নিউজের ইফেক্টের কারণে। সেটা একটা ডিফারেন্ট কেস। ঠিক তেমনি ভাবে যখন যুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট হইলে কোন ধরনের অ্যানালিসিসের তোয়াক্কা না করে, কোন ধরনের স্টকের ফান্ডামেন্টাল কন্ডিশনের তোয়াক্কা না করে, জাস্ট ফর প্যানিক মার্কেট নিচের দিকে নামে। ঠিক তেমনি ভাবে কোন একটা পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট হইলেও মার্কেট উপরের দিকে উঠতে পারে। সো আমরা তর্কে জড়াবো না যে মার্কেট উপরে যাইতে পারে নাকি না, কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা শার্প ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এতে কিন্তু কারো কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। কারণ কি? কারণ মার্কেট লোয়ার লো করে ফেলছে। যখনই মার্কেট লোয়ার লো করে ফেলছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে। মার্কেট ডাউন ট্রেন্ডে যখন আছে, তখন এই উত্থানকে বলা হয় একটা পুল ব্যাক। এটা কিন্তু কোনো আপ ট্রেন্ড না, খুব ক্লিয়ারলি বুঝে নেন, এটা কোনো আপ ট্রেন্ড না, এটা ডাউন ট্রেন্ডের একটা পুল ব্যাক। তো পুল ব্যাক এই পর্যন্তই হবে নাকি পুল ব্যাক আরো বড় হইতে পারে, সেইটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে প্রথম রেজিস্ট্যান্স মার্কেট পার করতে পারে কিনা। মার্কেট যদি কোনো কারণে এই রেঞ্জটা পার করে ফেলে, পরবর্তী কত দূর পর্যন্ত যেতে পারে আমরা তখন সেইটার অ্যানালিসিস করতে পারবো এবং শেয়ার করতে পারবো। সো আপাতত আমাদের দেখার বিষয় হচ্ছে মার্কেট এই লেভেলে যাওয়ার পর কিভাবে রিয়াক্ট করে। বিনিয়োগ চ্যানেল থেকে কি বলা হয়েছে বা অন্য কেউ কি বলছে, সেটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে এই লেভেলে যাওয়ার পর মার্কেট সেল প্রেসার পায় কিনা এবং নিচের দিকে আসা শুরু করে কিনা। যদি আসে, মানে এখান থেকে মার্কেট একটা কারেকশন শুরু হইতে পারে। আর যদি এই লেভেলে আসার বাই প্রেসার হয়ে মার্কেট ব্রেকআউট করতে পারে, তাহলে আমরা ফার্দার ভিডিওতে ডিসকাস করব পরবর্তীতে উপরের দিকে কত দূর পর্যন্ত উঠতে পারে। এইখানে উল্লেখ্য বিষয় আমাদের জিনিসটা ভালোভাবে খেয়াল করতে হবে অ্যানালিসিসের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে মার্কেট এখানে পজিটিভ হচ্ছে, বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করতেছে,
উপরের দিকে ওঠার সিগন্যাল দিচ্ছে। বাট মার্কেট যদি কোনো কারেকশন কমপ্লিট করে স্ট্রেংথ নিয়ে নতুন ট্রেন্ড শুরু করে, তাহলে তার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে পজিটিভ ভলিউম বাড়তে হবে। আপনারা বোঝার চেষ্টা করবেন, পজিটিভ ভলিউম অর্থাৎ ইনক্রিজিং ভলিউম বাড়তে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপরের দিকে উঠতেছে ঠিকই, কিন্তু এখানে ভলিউম আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, এভারেজ ভলিউম ডাউন হচ্ছে। এই ভলিউম ডাউন আমাদেরকে বোঝায় এই যে উত্থানটা হচ্ছে, এই উত্থানের ভিতরে অ্যাকচুয়ালি শক্তি কম। কিসের ভিত্তিতে বলতেছি? কারণ যখন মার্কেটে কম ইনভেস্টমেন্ট হচ্ছে, কম ভলিউম হচ্ছে, অর্থাৎ মার্কেটের মধ্যে স্টকগুলোকে ক্যারি করে উপরের দিকে নিয়ে উঠার মতো শক্তি কম। ভলিউম যদি বাড়তে থাকে এবং মার্কেট উপরের দিকে উঠতে থাকে, তাহলে সেটা হয়তো একটা স্ট্রং ট্রেন্ডের সম্ভাবনা। এই ধরনের অল্প ভলিউমে উত্থান হচ্ছে পুলব্যাকের ইন্ডিকেশন, এটা কোনো আপট্রেন্ড না। তো আপনি এতক্ষণে একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছেন, যুদ্ধ পরিস্থিতি ব্যতীত স্বাভাবিক কন্ডিশনে মার্কেটের অবস্থাটা এখন কি। শর্ট টার্ম ভিউতে মার্কেট পজিটিভ এবং মার্কেট আরো খানিকটা পজিটিভ হওয়ার পসিবিলিটিস থাকবে। পরবর্তীতে এই লেভেলে আসার পর কি হয় সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিব আমাদের করণীয় কি। এইবার সেকেন্ড ফেজে মানে ভিডিওর এই পর্যায়ে এসে আপনি যদি এই জায়গায় যুদ্ধ পরিস্থিতিটাকে অ্যাড করেন, তাহলে বিষয়টা একটু মানে কনক্লুশনটা না খুব কঠিন হবে। তারপর আমি আপনাদেরকে কয়েকটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি আমার মতামত আপনার উপর চাপাতে চাই না, আমি আমার মতামত আপনাকে জানাতেও চাই না। আমি চাই আপনাকে কিছু লজিক দাঁড় করিয়ে দিতে, যেই লজিকগুলো আপনি আপনার মতো করে স্টাডি করে বুঝে শুনে নিজে সিদ্ধান্ত নেবেন। দেখেন, যখন কোনো যুদ্ধ হয় তখন আসলে কি ঘটে? প্রথমত একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়, যেমনটা ইন্ডিয়া পাকিস্তানের অ্যাটাকের সময় আমরা দেখেছিলাম। পরের দিন মার্কেটে 150 পয়েন্টের ফল, কিন্তু তারপরের দিন দেখা গেল যে ওই যে যুদ্ধ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল সেইটা আবার আমেরিকার মধ্যস্থতায় নেগোশিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ যুদ্ধটা থেমে গেল, যুদ্ধটা আর ফার্দার গড়ালো না। সো পরবর্তীতে ওইটা একটা সিঙ্গেল সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্তই থাকলো, এবং ফলশ্রুতিতে কিন্তু যুদ্ধের পরবর্তী লং টার্ম ইফেক্ট কিন্তু আর আমরা বাজারে বা ইন্টারন্যাশনাল কোনো মার্কেটেই দেখতে পাই নাই। তার মানে আমাদের মার্কেটে যে 150 পয়েন্টের ফলটা ছিল ওটা কি ছিল? ওটা সিম্পলি একটা প্যানিক সেল ছিল, আর কিছুই না। যুদ্ধ সিচুয়েশনটাকে পুঁজি করে কিছু অসাধু চক্র চায় সেল প্রেসার দিতে, আবার আমাদের মতো রিটেইলার যারা আছে মানে বেশি সাধু যারা আছে, তারা ভয়ে কোনো কারণ ছাড়াই বাজ বিচার না করে লাল হইছে দেখেই মানে মারতে শুরু করে, অকারণেই সেল করতে শুরু করে। সো দুইজনই সমানভাবে কিন্তু আলটিমেটলি দায়ী। ওই অসাধু চক্রও যেমন দায়ী, আবার আপনি আমি না বুঝে সেল করতেছি আমরাও কিন্তু সমভাবে দায়ী ওই সেলটাকে এক্সিকিউট করার কারণে। তো এখন যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটার ইম্প্যাক্টটা যদি আপনি বুঝতে চান তাহলে বুঝতে হবে যে এই যুদ্ধের ক্ষেত্রে গ্লোবাল অর্থনীতিতে কি চেঞ্জ আসতে পারে। আমি গ্লোবাল অর্থনীতি বা রাজনৈতিক এক্সপার্ট না, তবে খালি চোখে স্টাডি করে নিজে বুঝে নিজের জ্ঞান দ্বারা যতটুকু বুঝি সেটা হচ্ছে ইরান গ্লোবাল ইকোনমিতে অয়েল প্রডিউসার এবং অয়েল রপ্তানির একটা বড় বাহক। অর্থাৎ পুরা বিশ্বে যে পরিমাণ ক্রুড অয়েল শিপমেন্ট হয় মানে এখান থেকে ওখানে যায়, অর্থাৎ গ্লোবালি ট্রেড হয়, সেইটার অলমোস্ট আমার জানা মতে গুগল করে দেখতে হবে, সম্ভবত 34-35% মতো হয় হচ্ছে হরমোজ প্রণালী দিয়ে। এবং এই হরমোজ প্রণালীটা আসলে ইরান দ্বারা নিয়ন্ত্রিত। এবং প্রিভিয়াসলি যখন ইরাক ইরান যুদ্ধ হয়েছিল, সম্ভবত 1980-র দশকের দিকে হবে, এক্সাক্ট সাল টাল আমার মনে নাই, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। ওই যুদ্ধের সময় কিন্তু ওই হরমোজ প্রণালীটা বন্ধ ছিল, এবং তখনও এই ক্রুড অয়েলের দাম কিন্তু এই যে মানে আপনার যদি অ্যাভারেজে 30% গ্লোবাল ডিমান্ডের 30% ক্রুড অয়েল যদি মানে শিপিং বন্ধ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই ওই 30% ডিমান্ড এক্সট্রা ক্রাইসিস তৈরি করে, যেই কারণে আসলে এটার দাম বাড়ে। সো আপনি যদি এখন ক্রুড অয়েলের গ্রাফের দিকে যান রিসেন্ট সময়টাতে, আপনাদেরকে এই ফেসবুকে কিছুক্ষণ আগে ওইটাই শেয়ার করছি, দেখলাম অনেকেই বুঝেন নাই। বেসিক্যালি আমি এখানে এটাই দেখানোর চেষ্টা করছি যে কি হলো এটা 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 এনিওয়ে পরে দেখে নিব। মূল কথা হচ্ছে এই হামলার পর থেকে ক্রুড অয়েলের দাম কিন্তু অলরেডি প্রায় 7-8% বেড়ে গেছে, এবং এটা এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী। তো যদি কোনো কারণে দেখা যায় রাশিয়ার মধ্যস্থতায় বা চীনের মধ্যস্থতায় বা যে কারো মধ্যস্থতায় এই স্ট্রাইকটাও, দেখেন ইসরায়েল অ্যাটাক করছে, আবার ইরানও কিন্তু প্রতিশোধ নিয়ে অ্যাটাক করে ফেলছে। তো এখন যদি এটাকে কেউ মধ্যস্থতাকারী এসে এটাকে মিনিমাইজ করে ফেলতে পারে, নেগোশিয়েট করে ফেলতে পারে এবং ফার্দার যুদ্ধ না গড়ায়, তাহলে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে স্টেবল হয়ে যাবে। এর মাঝখানে যদি 2-1 দিন মার্কেট ওপেন হয়, ওইখানে যেটা আসবে সেটা শুধুমাত্র প্যানিক সেল, ওইটা কোনো ইম্প্যাক্ট না। ইম্প্যাক্ট আসলে কি? ইম্প্যাক্ট হচ্ছে ক্রুড অয়েলের দাম যদি আলটিমেটলি গ্লোবাল মার্কেট বেড়ে যায়, তাহলে বাংলাদেশের ক্রুড অয়েল আমদানি করে কিনে আনতে হয়।
যখন আমরা ওই ক্রুড অয়েল আমদানি করে কিনে আনতে যাব, দাম বেড়ে গেলে আমাদেরকে বেশি টাকা দিয়ে কিনে আনতে হবে। ফলশ্রুতিতে আমাদের যত কলকারখানা আছে সবই তো ক্রুড অয়েল নির্ভর আলটিমেটলি। এই জ্বালানি মানে গ্লোবাল বিজনেসের একমাত্র জ্বালানি হচ্ছে ক্রুড অয়েল। সো ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে প্রতিষ্ঠানগুলোর ব্যয় বেড়ে যাবে। প্রতিষ্ঠানগুলোর ব্যয় বেড়ে গেলে তারা লাভ করতে পারবে না। তা আমাদের দেশের কোম্পানিগুলো রাজনৈতিক পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে এমনিতেই লাভ করতে পারতেছে না। গত 2 কোয়ার্টার যাবত আমরা দেখতেছি ইপিএস এর অবস্থা কারো আহামরি কোনো ভালো না, এবং কার্যত কোনো ডিভিডেন্ড তারা দিতেই পারে নাই। সো এর মধ্যে যদি তাদের উৎপাদন ব্যয় আরো বেড়ে যায়, তাহলে আলটিমেটলি কোম্পানিগুলো লসে পড়ে যাবে, পরবর্তী কোয়ার্টারগুলো আরো খারাপ আসবে। তার মানে এই যে ক্রুড অয়েলের দাম বাড়বে এবং বাড়লে বাংলাদেশ ইম্প্যাক্টেড হবে, এটা একটা লং টার্ম প্রসেস। এটা কিন্তু কাল পরশু রাতারাতি ঘটবে না। আপনাকে কিছু অথেন্টিক ডাটা দিই, যার মাধ্যমে আপনি জিনিসটাকে মানে আপনি আপনার মতো করে অবজার্ভ করতে পারবেন। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশে কি পরিমাণ ক্রুড অয়েল এই মুহূর্তে মানে মজুত করা আছে এবং সেটা দিয়ে আমরা আসলে কত মাস পর্যন্ত সার্ভাইভ করতে পারবো। এই ডাটার মধ্যে আপনি 10% ইরোড ধরেই নেন, কিছু প্লাস মাইনাস হবে, বাট আমি যে ডাটাটা পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাপ্রক্সিমেটলি 28 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রিজার্ভ করতেছে। এবং মূল কথা হচ্ছে যেটা বুঝাইতে চাচ্ছি, এই রিজার্ভ করা ক্রুড অয়েল দিয়ে বাংলাদেশ 117 দিন বা রাফলি 4 মাসের মতো সার্ভাইভ করতে পারবে। এর মানে হচ্ছে আমরা যদি নতুন করে কোনো ক্রুড অয়েল প্রোডাকশন না করি এবং নতুন করে কোনো ক্রুড অয়েল ইম্পোর্ট করে না নিয়ে আসি, আমাদের কাছে রিজার্ভ করা যে পরিমাণ ক্রুড অয়েল আছে এই মুহূর্তে, সেটা দিয়ে আমরা প্লাস মাইনাস 4 মাসের মতো সার্ভাইভ করতে পারবো। মানে যদি এই ইরান ইসরায়েলের যুদ্ধটা কন্টিনিউ হইতে থাকে 15 দিন, 20 দিন, 1 মাস, এবং এটা যদি শেষ হয়ে যায় বা মধ্যস্থতার মাধ্যমে এটা যদি মানে নতুন করে লং টার্ম যুদ্ধ রাশিয়া ইউক্রেনের মতো ওই রকম পরিস্থিতি সৃষ্টি না হয়, তাহলে আমাদের কিন্তু কোনো ইকোনমিক্যাল ইফেক্ট পড়বে না। আমাদের ইকোনমিক্যাল ইফেক্ট তখনই পড়বে যখন এই যুদ্ধটা লং টার্ম চলতে থাকবে এবং পরবর্তীতে মানে আজকের পরবর্তীতে যেই সময়টাতে আমরা ক্রুড অয়েল ইম্পোর্ট করতে যাব, তখন যদি বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বর্ধিত অবস্থায় পাই, তাহলেই আসলে আমাদের অর্থনীতিতে ইফেক্ট আসবে এবং তখন গিয়ে না আমাদের কোম্পানিগুলো লসে পড়বে। এখনই কিন্তু না, আগামীকালকে না, আগামী 7 দিন পরেও না, আগামী 1 মাসের মধ্যেও না। তার মানে কি, আগামী 7 দিন 15 দিন এই ছোট টাইম ফ্রেমের মধ্যে যদি এই যুদ্ধের মধ্যস্থতা হয়ে যায় এবং লং টার্ম কোনো যুদ্ধ না চলে, যেটার পসিবিলিটি অবশ্যই আছে, কারণ ইরান এবং ইসরায়েল এমন দুইটা দেশ। আমাদের দেশে হয় কি, আমরা তো মুসলিম প্রধান দেশ, আমরা স্বাভাবিকভাবেই কেউ ইসরায়েল পন্থী না, আমরা কেউ ইসরায়েলকে পছন্দ করি না। বিশেষ করে গাজায় তারা যা করছে, ফিলিস্তিনিদের সাথে অসহায় ফিলিস্তিনিদের সাথে তারা যা করছে, কোনো মুসলিম তো আসলে তাদেরকে দেখতে পারবে না, স্বাভাবিক, আমিও পারি না, আমিও চাই তারা ধ্বংস হোক। কিন্তু আমাদের দেশের মার্কেট মানে আমাদের দেশের যে নিউজ পেপার বা সোশ্যাল কি বলে চ্যানেলগুলো আছে, এইখানে নিউজগুলো করা হয় কিন্তু আমাদের অডিয়েন্সকে ফোকাস করে। আপনি যদি খেয়াল করেন দেখবেন বাংলাদেশ বা মুসলিম ভিত্তিক কান্ট্রিগুলোতে ইরান যখন ইসরায়েলে অ্যাটাক করতেছে, তখন কিন্তু প্রত্যেকটা নিউজ হচ্ছে ইরান ইসরায়েলকে অ্যাটাক করে ছারখার করে ফেলতেছে, ইসরায়েলের আকাশে রকেট বৃষ্টি হচ্ছে, ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে, এই দেখলো ইসরায়েল, সেই দেখলো ইসরায়েল। কিন্তু দিন শেষে আপনি যখন পরিসংখ্যানটা দেখবেন, তখন দেখবেন ইরানে কিন্তু 70+ মানুষ মারা গিয়েছে, আবার পক্ষান্তরে ইসরায়েলে কিন্তু 3 থেকে 4 জন মানুষ মারা গিয়েছে। হ্যাঁ, এটার মানে এই না যে ইরান ইসরায়েলে কোনো ক্ষতি করতে পারবে না বা ইরানের কোনো শক্তি নাই, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এই দেশের সাথেই যুদ্ধ করুক না কেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করলে মধ্যপ্রাচ্যে অন্তত পক্ষে ইসরায়েলের কিন্তু ক্ষয়ক্ষতি হয় অনেক কম তুলনামূলকভাবে। তারা যখন অ্যাটাক করে, তাদের অ্যাটাকগুলো কিন্তু খুব বেশি নিখুঁত এবং পূর্ব পরিকল্পিত হয়। আমি ওই বিস্তারিত আলোচনায় যাব না, ওগুলো আপনারা স্টাডি করেই নিতে পারবেন। বাট মূল বিষয় যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, ইরান একটা বিশাল ক্ষমতাধর দেশ, আর ইসরায়েল অলরেডি ক্ষমতাধর, নিউক্লিয়ার পাওয়ারও আছে তার কাছে, তার উপর আবার সে ব্যাকআপ বাই যুক্তরাষ্ট্র, এটা আমরা সবাই জানি, আমেরিকা তাকে ব্যাকআপ করে। সো এই পরিস্থিতিতে এই দুইটা দেশ যদি যুদ্ধে জড়ায়, এই দুইটা দেশের যুদ্ধ কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি বা ইসরায়েল ইয়েমেন বা ইসরায়েল বা পার্শ্ববর্তী দেশগুলোর মতো ছোটখাটো কোনো যুদ্ধ হবে না, এটা একটা ম্যাসিভ ওয়ার হবে। এবং এই ক্ষেত্রে ইসলাম সমর্থিত অনেক দেশ, আজকে হোক বা না হোক, লং টার্মে গেলে ইসলাম সমর্থিত অনেক দেশ
ইরানের পাশে দাঁড়াবে, এবং সেইখানে তুর্কির মতো বড় দেশগুলো কিন্তু সামনে আসতে পারে। পাশাপাশি চীন আছে, রাশিয়া আছে, যারা আসলে আলটিমেটলি চায় না যে আমেরিকা ভালো করুক। সো আমেরিকার বিপরীতমুখী যে দেশগুলো আছে সেগুলো কিন্তু ইরানের পাশে দাঁড়াবে, আবার পক্ষান্তরে আমেরিকার মিত্র যে দেশগুলো আছে সেগুলো কিন্তু ইসরায়েলের সাথে দাঁড়াবে। আলটিমেটলি কি হবে, এটা একটা ওয়ার্ল্ড ওয়ার 3 মতো রূপ নেওয়ার চেষ্টা করবে যদি এটা লং টার্মে যায়। তো এই জিনিসটা কিন্তু কেউ চাবে না। এই পরিস্থিতিতে এই 2025 সালে এসে গ্লোবাল লিডার যারা আছে তারা কিন্তু বুঝে যে অর্থনীতি কিভাবে চলে, তাদের প্রফিট করা প্রয়োজন, তাদের অস্ত্র বিক্রি করা প্রয়োজন, এটা ঠিক আছে, বাট তারা কেউই কিন্তু নিজের ধ্বংস ডেকে আনতে চায় না। সো ওয়ার্ল্ড ওয়ার 3 সিচুয়েশন ক্রিয়েট করতে চাবে এইরকম পাগল কিন্তু এই মুহূর্তে কেউ নাই। সবাই যেটা করতেছে নিজের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করতেছে। কেউ মানে আমি ছোট এটা কেউ মানতে চায় না, এটা মানতে সবাই নারাজ। সো সবাই মাথা চারা দিয়ে উঁচু করে মানে গর্জন দিতে চায়, কিন্তু দিন শেষে কেউ নিজের ক্ষতি চায় না। সো আমার এই মানে বেশি বকবক হয়ে যাচ্ছে, বাট এই পুরা কথাটুকুর মূল সামারি হচ্ছে এই যুদ্ধটা মিউচুয়াল করার চেষ্টা করবে অনেকগুলো দেশ। সেখানে রাশিয়াকে পাবেন, সেখানে চায়নাকে পাবেন, এই ধরনের বড় বেশ কিছু দেশকে আমরা পাবো যারা চেষ্টা করবে এই যুদ্ধটা যাতে মিউচুয়াল হয়ে যায়। সো আমিও এক্সপেক্ট করি যে এই যুদ্ধটা হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যে মিউচুয়াল হয়ে যাবে। তাহলে এই যে আমাদের যে রিজার্ভ আছে, স্বল্প সময়ের মধ্যে যুদ্ধটা মিউচুয়াল হয়ে গেলে আমাদের দেশে আসলে আলটিমেটলি ইকোনমিক কোনো ক্ষতি হবে না। তাইলে শেয়ার মার্কেটে কি হবে? শেয়ার মার্কেটে লং টার্ম ক্ষতিটা তখনই হয় যখন কোম্পানিগুলোর অর্থনৈতিক ক্ষতি হয়। সো আপনি মার্কেটকে তলানির দিকে দেখতে পাবেন তখন যখন এই যুদ্ধটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো লং টার্ম গড়াইতে থাকবে। সো সেটা হয় নাকি এটা সমাধান হয়ে যায়, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আপনি বলতে পারবেন না মার্কেট ইরান ভার্সেস ইসরায়েল যুদ্ধের কারণে কালকে থেকে পড়া শুরু করবে। হ্যাঁ, কালকে মার্কেট পড়তে পারে, ইটস ট্রু। কালকে মার্কেট যেটা পড়তে পারে সেটা হচ্ছে প্যানিকের কারণে পড়তে পারে। এখন আপনি আমি যদি সচেতন না হই, আমরা যদি আমাদের শেয়ারটার কন্ডিশন না বুঝি যে আমরা কোন প্রাইসে আছি, কোথায় আমার স্টপ লস, আমি কি কারণে শেয়ারটা কিনেছিলাম, আমি কি স্টপ লস হিট করার কারণে সেল করতেছি, তাহলে সেটা ভ্যালিড। আবার আমি যদি এমন হয় যে আমি শেয়ারটা কিনছিলাম, কালকে যুদ্ধের কারণে ইন্ডেক্স লাল হয়েছে, এই কারণে আমি বিক্রি করে দিছি, তাইলে কি আমার এটা লজিক্যাল হইলো? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা বুঝে সেইভাবে যদি আমরা রিয়াক্ট করতে পারি, তাহলে মার্কেট কালকে শুরুতে মাইনাস হইলেও দিন শেষে একটা সাপোর্ট নিয়ে রিকভারির চেষ্টা করবে। কালকে যদি নাও পারে, সুদিন মার্কেট সবুজ হয়ে যাবে। যেমন আমরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান স্ট্রাইক যেটা হয়েছিল, তার পরের দিন 150 পয়েন্টের পতন দেখে ঠিক তার পরের দিন আবার মার্কেটকে রিকভারি মোডে দেখেছিলাম। সো অমন কিছু ঘটার একটা সিচুয়েশন এখানে তৈরি হইতে পারে। বাট আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, আমরা যদি একটু মার্জিত ভাবে বিহেভ করতে পারি, একটু এডুকেটেড চিন্তা ভাবনা নিয়ে একটু বুঝে শুনে লজিক্যাল ওয়েতে বিহেভ করতে পারি, তাহলে আমার বিশ্বাস কালকে শুরুতে একটু পতনের চেষ্টা করলেও দিন শেষে হয়তো বা সে সাপোর্ট নিয়ে নিতে পারে। এই চ্যানেলটার মধ্যে একটা সাপোর্ট আছে, তো এখানে মার্কেট সাপোর্ট নিয়ে পরবর্তী দিন থেকে হয়তো বা পজিটিভ ট্রেন্ডে উপরের দিকে মার্কেটকে আমরা দেখতে পাবো। এই হচ্ছে আমার টেকনিক্যাল প্লাস সাইকোলজিক্যাল মিক্সড করা অবস্থায় অ্যানালিসিস যেটা আমি বুঝতেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ঘুরে ফিরে যুদ্ধের দিকেই যাক, যুদ্ধ নিয়ে আমি কনসার্ন না এই মুহূর্তে। মার্কেটের পার্সপেক্টিভ চিন্তা করলে মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে, হচ্ছে মূল কথা। ছাড়াও মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে, সো মার্কেট নিচের দিকে আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মার্কেট যখন 2010 সালে অতি উত্থানে গিয়েছিল, তখন কিন্তু মার্কেট বিবেচনা করে নাই যে আপনার পোর্টফোলিওতে কত টাকা লাভ হইলো। আমি আপনাকে বলতেছি না, আপনি না হন, আমি না হই, যে ওই সময় ইনভেস্টর ছিল সে তো প্রফিট করছে। অন্তত পক্ষে যে 10-এর আগে এক্সিট করতে পারছে সে কিন্তু হিউজ প্রফিট করে এক্সিট করছে, কেউ না কেউ তো করছে। সো তখন মার্কেট বিবেচনা করে নাই যে মানুষের কত টাকা প্রফিট হইলো। সো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যায় তখনও মার্কেট বিবেচনা করে না যে আপনার বা আমার কত পার্সেন্ট লস হইলো। আমাদেরকে মার্কেটের অবস্থান অনুযায়ী রিয়াক্ট করতে হবে। সো আপনি যদি নতুন করে ট্রেডিং এ যান, তাহলে আমি আপনাকে বলবো আপনি যদি এক্সপার্ট হন চার্ট ট্রিট করার ক্ষেত্রে, একদম শর্ট টার্ম ট্রেডিং করেন স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন করে, তাহলে আমি আপনাকে বলবো মার্কেটে আসলে 12 মাসই ট্রেডিং করা যায়। ট্রেডিং করার জন্য আসলে স্পেসিফিক সময় লাগে না। পজিটিভ ট্রেন্ডের সময় ট্রেড করাটা ইজি হয়, নেগেটিভ ট্রেন্ডের সময় ট্রেড করাটা খুবই কঠিন হয়। সো আপনি যদি খুবই কঠিন পরিস্থিতিতে ট্রেড করতে পারেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন, তবে অবশ্যই কোয়ান্টিটি কমিয়ে। কারণ কি, রিস্ক ফ্যাক্টরটা বেশি, যেহেতু রিস্ক ফ্যাক্টরটা বেশি রিটার্ন পাওয়ার চান্সটা কম। সো সেই কারণে আপনার
মানে পজিশনিং সাইজ গুলো ছোট হইতে হবে, যাতে রিস্ক হইলে আপনার স্টপ লসটা ছোট হয়। তার মানে কি, যদি আমরা নতুন ট্রেডের পরিকল্পনা করি, আমাদের ছোট ক্যাপিটাল নিয়ে ছোট স্টপ লস ধরে অল্প অল্প ট্রেড করতে হবে। কোনো বড় অ্যামাউন্টে এই মুহূর্তে ট্রেড করাটা নিরাপদ হবে না। এটা হচ্ছে লজিক্যাল কথা, আবেগ দিয়ে চিন্তা করে তো লাভ নাই। আর আপনি যদি ইনভেস্টর হন বা চার্ট বেস ট্রেডার না হন, তাহলে আমি আপনাকে বলবো যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেটকে মার্কেটের বটম খুঁজে নিতে দেন। মার্কেটটার বটম খুঁজে পেয়ে রিভার্সাল করুক, তাতে 6 মাস লাগতে পারে, তাতে 3 মাস লাগতে পারে, তাতে 1 বছরও লাগতে পারে। মার্কেট যখন রিকভারি ফেজে আসে, কনফার্মেশন আপনি পান, তারপর আপনি মার্কেটে আসেন। কারণ এই মুহূর্তে মার্কেট সিচুয়েশনে আছে, এখানে পিওর টেকনিক্যাল না হইলে, চার্টের উপর বেস করে স্ট্রিক্ট স্টপ লস ফলো করে ট্রেড না করতে পারলে, আপনি যদি ট্রেড নেন 10টা ট্রেডের মধ্যে 7 থেকে 8টা ট্রেডে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কথাটা তিক্ত, শুনতে খারাপ, আমার ভিডিও দেখতে মন চাইবে না, বাট রিয়েলিটি ইজ রিয়েলিটি। সো আমি রিয়েলিটি আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। কারণ মার্কেট এখন যে ফেজটাতে আছে, মার্কেট এইভাবে নিচে নামতেছে, এইভাবে উপরে উঠতেছে, এবং এই উপরে ওঠার সময় আপনি কিনতেছেন। আপনি যদি কেনার পর ম্যাচিউর ডেট না পান, পরের জায়গায় আপনি এক্সিট করতে না পারেন, পরেরটা কিন্তু হবে এরকম। তারপরে আবার আপনি রিকভারি পাবেন, কিন্তু এই রিকভারিতে আপনার কেনা দাম আসবে না। আপনি দেখবেন কেনা দামের থেকে 5% লসে আছেন। ওয়েট করবেন, আরেকদিন বাড়লেই সেল করে দিব, দেখবেন পরের দিন থেকে মার্কেট নিচে যেয়ে আপনাকে 15% লসে নিয়ে গেছে। এরপরে যখন উঠবে, আপনি আর কেনা দামে পৌঁছাইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মার্কেট বটম তৈরি না করে। তো এই কারণে এই পুলব্যাকগুলোতে তাই ট্রেড করতে পারবেন যারা পিওরলি চার্ট নির্ভর করে ট্রেড করেন এবং খুব ভালোভাবে অ্যানালিসিস করতে পারেন। অ্যানালিসিস যদি এই জায়গায় ভুল হয়ে যায়, আপনি যদি একবার আটকে যান, তাহলে আপনাকে এটার লসে বের হইতে হবে, অথবা আপনাকে একটা লম্বা সময় বসে থাকতে হবে কবে গিয়ে বটম কনফার্ম হয়। আমি কিন্তু এটা প্রত্যেক স্টকের কথা বলি নাই, এটা ওভারঅল মার্কেটের সিনারিও বোঝানোর চেষ্টা করেছি। কারণ ওভারঅল মার্কেট যে দিকে থাকে, আমাদের দেশে ম্যাক্সিমাম স্টক সেই দিকেই থাকে। হ্যাঁ, এর মধ্যে 20টা 22টা স্টক থাকবে যেগুলো স্রোতের বিপরীতে ঊর্ধ্বমুখী থাকবে। সেগুলো যদি আপনি ট্র্যাক করতে পারেন, ধরতে পারেন, দ্যাট ইজ ইওর গেম, আপনি সেই ক্ষেত্রে প্রফিট করতে পারবেন। বাট আমার ভিডিওটা তো আসলে 10 জনের জন্য তৈরি করা না। যেহেতু অডিয়েন্স বেড়ে গিয়েছে, আমাকে একটা কথা বলার সময় আসলে মাস অডিয়েন্স, মানে বেশিরভাগ মানুষ কোন ধরনের সাইকোলজিতে থাকে, বেশিরভাগ মানুষ কি ধরনের এক্সপার্টাইজ ক্যারি করে, সেইটা চিন্তা করে আসলে আমাকে মেসেজ ফরওয়ার্ড করতে হয়। সো যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ টেকনিক্যালি সাউন্ড না, বেশিরভাগ মানুষ এভারেজে শুনে দেখে নিউজ নিয়ে ট্রেড করার চেষ্টা করে, সো তাদের জন্য এরকম পরিস্থিতিতে ট্রেড করাটা খুবই ডিফিকাল্ট। এই কারণে আমি বলছি, এরকম সিচুয়েশনে আপনি এক্সপার্ট ট্রেডার হইলে তাও কোয়ান্টিটি কম নিয়ে স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন করে ট্রেড করেন। অথবা আপনার মধ্যে যদি কোনো নিজের প্রতি কনফিউশন থাকে যে আমি ক্লিয়ার না, আমি এক্সপার্ট না, বা আমার মধ্যে ভয় আছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব, ব্যক্তিগত পরামর্শ। আপনি মার্কেটের বটম তৈরি করা পর্যন্ত সাইড লাইনে থাকলেও থাকতে পারেন। বাকিটা অবশ্যই আপনার সিদ্ধান্ত, আপনার টাকা আপনি কি করবেন, কিভাবে করবেন, অবশ্যই আপনার উপর। বাট আমি জাস্ট মাস অডিয়েন্স, মানুষ কম বুঝতেছে, কম বুঝে ট্রেড করতেছে, তাদের জন্য বলছি, আমি আপনার জন্য বলিনি। আপনি হয়তো এক্সপার্ট, আপনি হয়তো ভালো বুঝেন। সো এই ছিল আমার মেসেজ। এরপর ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে যারা আসলে প্রশ্ন করেন, দেখেন এটা এমন একটা পরিস্থিতি চলতেছে, একটা পরিস্থিতিটা সেটেল না হওয়া পর্যন্ত, মানে আমি যখন অ্যানালিসিস করব, তখন আমাকে চিন্তা করতে হবে যে আশেপাশে কোনো নয়েজ নাই। আশেপাশে নয়েজের মানে কি? ধরেন এই যে ট্রাম্প হুট করে টেক্সটাইল সেক্টরের উপরে ট্যাক্স দিয়ে দিচ্ছে। এখন আমি টেক্সটাইল একটা স্টক অ্যানালিসিস করলাম, আমি ধরলাম যে এটা উপরে যাবে, সবই ঠিক আছে। পরের দিন ট্রাম্প সাহেব দিয়ে দিল ধরেন ট্যাক্স আরোপ করে, তাহলে কি এই অ্যানালিসিস খাটবে? বা এটা কি অ্যানালিসিসের দোষ? স্বাভাবিকভাবে ওই নিউজের ইম্প্যাক্টের কারণে পরের দিন টেক্সটাইল সেক্টর মাইর খাবে। তো এখন যদি আবার অন্য কোনো সেক্টরের উপর ট্যাক্স আরোপ করে, বা এই যুদ্ধগুলো কন্টিনিউ হয়, বা আরো নতুন কোনো যুদ্ধ তৈরি হয়, স্বাভাবিকভাবে তো অ্যানালিসিস খাটবে না। তো সেই কারণে আমি বলছি, আমার দৃষ্টি থেকে আমি বুঝতেছি এই মুহূর্তে মার্কেটে প্রচুর নয়েজ। এই নয়েজ গুলো একটু রিমুভ হোক, ওই যুদ্ধটা একটু সেটেল হয়ে যাক, ট্রাম্প বলুক যে না, আমি আসলে যেই ট্যাক্স গুলো দিয়ে নতুন করে ইম্পোজ করছি সেগুলো আমি আপাতত স্থগিত করে দিচ্ছি, আপাতত আমি আর পাগলামি করব না। এই নয়েজ গুলো একটু সাইড হয়ে যাক, তখন আসলে প্রপার অ্যানালিসিস করা যাবে, তখন প্রপারলি অ্যানালিসিস কাজও করবে। সো সেই পর্যন্ত একটু নিজের ট্রেডটা নিজে বিচক্ষণতার সাথে দেখার চেষ্টা করেন, কারণ পাবলিকলি এই মুহূর্তে অ্যানালিসিস দেওয়াটা উচিত হবে না। কারণ এই নয়েজ গুলো দূর না হওয়া পর্যন্ত কোনো অ্যানালিসিসই প্রপারলি কাজ করবে না। দেখেন, কালকে যদি আপনি দেখেন মার্কেট খোলার আগে আরো নতুন করে কোনো হামলা হয়েছে, অ্যানালিসিস এইটা দিয়ে কি লাভ হবে? এটা আরো নিচে নেমে আসবে, আসবে না?
আবার যদি দেখেন কালকে মার্কেট খুলতে খুলতে কোনো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে, মার্কেট নেগেটিভ হবেই না, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখান থেকেই মার্কেট উপরের দিকে উঠবে। তো ওই সিচুয়েশনে কি নিউজ ক্রিয়েট হবে এইটা দেখে তো আবার অ্যানালিসিস দিতে বসা সম্ভব না। এই কারণে আমি বলতেছি যে এই নয়েজ গুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত এত বেশি অ্যানালিসিসের উপর নির্ভর করে লাভ নাই। এই মুহূর্তে আপনাকে সাইকোলজিক্যাল কন্ডিশন এবং মানে গ্লোবাল কন্ডিশনটা বুঝে আপনাকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অলরেডি নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করে দিয়েছেন। সো এই যে রাজনৈতিক দলের সাথে তার যে একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা ঝগড়ার মতো পরিস্থিতি ছিল, সেটা অনেকটাই কেটে গেছে বলে আমি মনে করতেছি, খালি চোখে তাই দেখা যাচ্ছে। সো ওই দিক বিবেচনা করলে এই যুদ্ধ পরিস্থিতিটা যদি নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে মার্কেট পরবর্তীতে যদি নিচেও আসে সেটা কোনো শার্ট ফল হবে না। কারণ রাজনৈতিক গ্যারান্টি, রাজনৈতিক কনফার্মেশন যখন মার্কেটে আসে, তখন মানুষের মধ্যে প্যানিক কমতে থাকে, আতঙ্ক কমতে থাকে। মার্কেটে নতুন ফান্ড হয়তো বা নির্বাচনের আগে খুব বেশি আসবে না, সেটা ঠিক আছে, বাট লসে সেল করার প্রবণতাটা কমে যাবে, এটা বুঝতে হবে আপনাকে। লসে সেল করার প্রবণতাটা কমে যাবে। তো আমরা একটা সুদিনের সম্ভাবনা দেখতে পাবো। তবে স্বাভাবিক, মানে ইউনূস সাহেবের আর বিএনপির নেগোসিয়েশনের চাইতেও গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল ক্রাইসিস আরো বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের পুরো পরিস্থিতিটা মাথায় রেখেই বিবেচনা করতে হবে। সো আমি মনে করি আপনাদের একটু সতর্ক থেকে ট্রেডিং সিদ্ধান্তগুলো নিতে হবে এবং একটু কম কোয়ান্টিটিতে ট্রেডের প্রতি আপনাদেরকে এখন অ্যাগ্রেসিভ হইতে হবে। এখন খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার সময় নয়। তো এই ছিল আমার, মোটামুটি এটাই বলার চেষ্টা করলাম। আমি এখানে কাউকে ভয় দেখাই নাই, আমি আপনাকে আসার জায়গাগুলো দেখাইছি, আমি আপনাকে রিস্ক ফ্যাক্টর গুলো বলার চেষ্টা করছি। বাকিটা আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে, আপনি আপনার নলেজ অনুযায়ী বিচার বিবেচনা করে দেখে বুঝে সিদ্ধান্ত নেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। কেউ যদি টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান তাহলে আমার বিনিয়োগ চ্যানেলটাতে যেতে পারেন, প্লেলিস্ট অপশনে যাবেন, প্লেলিস্ট অপশনে গেলে দেখবেন লাস্টে শেয়ার মার্কেট ফ্রি কোর্স, এবং এখানে 30টা ভিডিও দেওয়া আছে। 30টা ভিডিও প্রথমে 1 থেকে 30 পর্যন্ত কমপ্লিট করলে আজকে আপনি যেই স্থিতিতে আছেন তার থেকে আপনার অনেক অ্যাডভান্স লেভেলে আপনি চলে আসবেন বলে আমি বিশ্বাস করি। সো আপনারা যদি আগ্রহ থাকে তাহলে দেখতে পারেন। আরো বিস্তারিত টেকনিক্যাল প্যাটার্ন গুলো, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। আপনাদেরকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বাংলাদেশে যা অপশন আছে, এই মিউচুয়াল ফান্ড গুলো আপনি সিলেক্ট করতে পারেন, কোনটা বেস্ট হবে, কোনটা সিকিউর হবে, কেন হবে, বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আগ্রহ থাকে দেখে আপনারা আপনাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিজের মতো করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।